ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে স্থায়ী কমিটির সব সদস্যরা মনে করছেন ঐকমত্য কমিশনের সুপারিশের মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন। সুপারিশে গণভোটের ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখা, পুরো সনদকে হ্যাঁ না ফরম্যাটে গণভোটে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন সহ 270 দিন বা 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার বাধ্যবাধকতার যে কথা বলা হয়েছে, বিএনপি নেতারা বলছে এগুলো সবই প্রতারণার অংশ। দলটি বলছে গত 17 অক্টোবর ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে যেই সনদে সই করা হয়েছিল, কমিশনের দেওয়া সনদ বাস্তবায়নের সুপারিশে তার হুবহু প্রতিফলন নেই। বিএনপির পাশাপাশি বাম দলগুলো ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে একপেশে হয়েছে বলে মনে করছেন। তাদের দাবি, দীর্ঘ 9 মাস ধরে আলোচনা করে যে সনদ প্রস্তুত করা হয়েছিল, কমিশনের সুপারিশের পর এখন সেই 9 মাসের কার্যক্রম পণ্ডশ্রমে পরিণত হতে যাচ্ছে। অন্যদিকে কমিশনের দেওয়া সুপারিশকে স্বাগত জানিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখা সহ যে সকল বিষয়ে বিএনপি ও বাম দলগুলো আপত্তি তুলেছে, সেই সব বিষয়কে ইতিবাচক মনে করছে দল দুটি। এছাড়া নভেম্বরে গণভোট দেওয়ার জোর দাবি জানিয়ে জামায়াত বলছে, জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে এমন নানা বিভক্তি দেখা দেওয়ায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন রাজনৈতিক পরিবেশ ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশকে কেন্দ্র করে আসলে কোন দিকে ধাবিত হচ্ছে রাজনীতির গতিপথ, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দেলোয়ার হোসেন এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনাকে দিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতের ভিন্নতা তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মতের যে বিভক্তি, তার জন্য দেশের রাজনীতি কিংবা রাজনীতির যে পরিবেশ তা আসলে ঝুঁকির দিকে চলে যাচ্ছে। আসলে কি তাই? আপনার কি মনে হয় দেশের রাজনীতি ঝুঁকির দিকে অগ্রসর হচ্ছে? আর নির্বাচনের গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ সহালোচক এবং যারা দেখছেন দর্শকবৃন্দকে। মূলত জুলাইয়ের যে প্রত্যাশা ছিল সেই অনুসারে জুলাই সনদ যে 17 অক্টোবর স্বাক্ষর হয়েছে, আজকে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল বলছে যে সনদের যে সুপারিশ আসছে সেই সুপারিশটা ওইভাবে আসে নাই। বিএনপি তো সরাসরি বলছে, মির্জা ফখরুল, যেটা প্রতারণা করা হয়েছে। এবং সালাউদ্দিন সাহেব যেটা আজকে বলল যে ঐক্যের নামে অনৈক্যের সৃষ্টি করা হয়েছে এই জুলাই সনদের মধ্য দিয়ে। তার পাশাপাশি এখানে গণভোটের ব্যাপারটা এগিয়ে আসছে। গণভোট বিএনপি চাচ্ছে যে একই দিনে গণভোট হোক এবং জাতীয় নির্বাচন হোক। আর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমির কিন্তু দুইজনই একই ভাষায় কথা বলছে। আজকে যেটা দেখলাম, তারা দুইজনই বলছে যে গণভোট আগে হতে হবে, গণভোট না হলে যদি পিছিয়ে যায় জাতীয় নির্বাচন, তাহলে পিছিয়ে যেতে পারে, এরকম একটা বক্তব্য আসছে। তার মানে বাম দলরা এই ব্যাপারে মন্তব্য করেছে। তার মানে আমাদের নির্বাচনটা যে এরকম একটা ফেব্রুয়ারিতে হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল, এটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই চলে এসছে। যদিও দেশের নির্বাচন করার পরিবেশ এখন বাস্তবিক অর্থেই ওইভাবে নেই, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি দেখেন, যে পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার কথা সেই পরিমাণে উন্নতি হচ্ছে না। প্রতিনিয়তেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এবং একটা সারা দেশব্যাপী 42-43 হাজার সেন্টারে যে নির্বাচন হবে, সেই নির্বাচন করার মতো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সদস্য, এই সদস্যদের যে মনোবল 5 আগস্টের পরে, জুলাইয়ের পরে যেই মনোবল হয়েছে, সেই মনোবল কিন্তু এখনও ফিরে আসেনি। পাশাপাশি আপনি বিভিন্ন জায়গার মধ্যে আপনার আজকে হত্যা চলছে, গুম চলছে, তারপরে ওপেন মানুষ ঘরবাড়িতে আক্রমণ হচ্ছে, অফিস আক্রমণ হচ্ছে। ওই জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে একটা নির্বাচন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থান থাকার কথা, সেইটা আমরা দেখছি না। তার বাইরে আরেকটা ব্যাপার আছে, ঐকমত্য কমিশনে আজকে যে কয়টা দলকে ডাকা হয়েছে, তার বাইরেও কিন্তু একটা বিরাট শক্তি রয়েছে যাদেরকে ডাকা হয়নি।
এখন আপনি যেই ঐক্যমতের নামে যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে স্পষ্টত 2 ভাগ, তার বাইরে একটা ভাগ রয়েছে যাদেরকে ডাকা হয় না, যাদের স্বাক্ষর নেওয়া হয়নি। এই জিনিসটা গণভোট আকারে গেলে মানে আমাদের বর্তমান সংবিধান এটা অ্যালাউ করে কিনা, কারণ আমাদের গভর্নমেন্টটা কিন্তু বঙ্গভবনে শপথ নেওয়া গভর্নমেন্ট, প্রচলিত সংবিধান অনুসারে গভর্নমেন্ট। তো সব দিকেই কিন্তু একটা সংকটের দিকে যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে রাজনীতি একটা সংকটের দিকে যাচ্ছে, নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এবং কথাবার্তা এরকম বলছে, আজকে যদি আপনি দেখেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলল যে এটা এতদিন নাকি সালাউদ্দিন কমিশন ছিল, ঐক্যমত কমিশন, এবং আজকে সুপারিশ দেওয়ার পরে এটা তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে। এই কথাবার্তাগুলো যদি বাস্তবিকই হয় তাহলে রাজনীতি একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, একটা দূরত্বর দিকে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আজকের পরিবেশটা এরকম পর্যায়ে দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা একটা অনিশ্চয়তার পথে হাঁটছে। এই নির্বাচনটা ফেব্রুয়ারিতে নতুন করে প্রশ্ন উঠেছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে, যে নির্বাচন হবে কি হবে না, সেই বিষয়টিও আমরা দেখেছি জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। সেই প্রসঙ্গে একটু আসতে চাই দেলোয়ার হোসেন আপনার কাছে। শুরুতে চ্যালেঞ্জিং যে বিষয়টা নির্বাচন ঘিরে, সেই বিষয়টি নিয়ে আসতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে, ভেতর থেকে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে শক্তির মাধ্যমে আসলে আক্রমণ হতে পারে। আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আক্রমণ যে শুধু শারীরিক আক্রমণ তা নয়, সাইবার বুলিং বা সাইবার ক্রাইম বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে অপতথ্য ছড়ানো, সেই ধরনের আক্রমণও হতে পারে। আবার কেউ কেউ বলছে এই সুপারিশ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে 111-এর শঙ্কা করছেন অনেকে। আপনার কি মনে হয় সেই শঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আমাদের 2জন বিজ্ঞ আলোচক, আমার শ্রদ্ধাভাজন 2জন বড় ভাই, ওনাদেরকেও ধন্যবাদ। আপনাদের টিভিসি সুবাদে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এখানে আসলে যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পলাতক শক্তি, যারা ফ্যাসিবাদী আওয়ামী, তারা ওই ভারতে বসে কিন্তু শুরু থেকেই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের নানা ধরনের অপতৎপরতা আছে। এবং ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে নভেম্বরের ফার্স্ট উইকে তারা নানা ধরনের কর্মসূচি এখানে পালন করবে। স্বাভাবিক ধরে নেওয়া যায় যে নির্বাচন নিয়ে তাদের একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকবে। পাশাপাশি আমরা দেশেও যদি মনে করি, এখানে যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যারা সরকার ক্ষমতায় আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মূলত 3টা বিষয় নিয়ে রাষ্ট্র মানে তারা ক্ষমতায় আসার পরে 3টা বিষয় নিয়ে তারা কাজ শুরু করেছেন। একটা হলো সংস্কার, নির্বাচন এবং বিচার। এই সংস্কার করার জন্য তারা একটা ঐক্যমত কমিশন গঠন করলো। এই ঐক্যমত কমিশন কিন্তু প্রায় 2 মাসের অধিক সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে তারা কাজ করেছেন রাজনৈতিক দলগুলোকে একমত করার জন্য, এবং যে সকল বিষয়গুলো এখন সংবিধান সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেই বিষয়গুলোতে কাছাকাছি নিয়ে আসার জন্য। এই জায়গাও আমরা দেখেছি যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল বড় একদম ফ্রম দ্য বিগিনিং তারা সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল। একটা পর্যায়ে এই সংস্কার কার্যক্রম চলতে অবস্থায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে যখন প্রায় 84টা বিষয়ে যখন মোটামুটি সবাই একমত হলো, নোট অফ ডিসেন্ট সহ, এটা এখন কীভাবে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও কিন্তু এই বৃহত্তর রাজনৈতিক দলটি বাধা প্রদান করছে। তারা বলছেন যে নির্বাচনের পরে, ক্ষমতা আসার পরে করবেন। নানা অনেক সময় কিন্তু এখানে নেওয়া হয়েছে, অনেক সময় কিন্তু এখানে নষ্ট করা হয়েছে। এরপরে ওইটাও যখন একটা পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপের কারণে বা ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো একমত হয়ে গেছে, দেশের মানুষ চাচ্ছে, এই একটা পর্যায়ে কিন্তু তারাও একমত হলো যে ঠিক আছে বাস্তবায়নের জন্য তাহলে আমরা গণভোট দিই। গণভোটের ব্যাপারে একমত, কিন্তু এই গণভোটটা এখন আগে হবে না পরে হবে, এটা নিয়েও কিন্তু এখন আবার, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে নির্বাচন নিয়ে আমরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি। আদৌ তারা আসলে সঠিকভাবে নির্বাচন চাচ্ছে কিনা, তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার এই সমগ্র কার্যক্রমগুলো কিন্তু বিএনপি যে তাদের নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়ে যাচ্ছি। ষড়যন্ত্রের সেই পরিপ্রেক্ষিতে আপনারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। একটু এই বিষয়ে রশিদুজ্জামান মিলাত আপনার কাছে আসতে চাই। যেমনটা দেলোয়ার হোসেন বলছিলেন, ষড়যন্ত্রের গন্ধ ঘিরে আপনারা যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে চান, সেই বিষয়টি নিয়ে আপনি কিছু বলবেন কিনা? সেই সাথে একটু যুক্ত করতে চাই, এনসিপির নেতারা বলছেন
সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করে বিএনপি তড়িঘড়ি করে জুলাই সনদে সই করেছেন এবং এখন তারা পস্তাচ্ছেন। যেহেতু আপনারা জুলাই সনদ সুপারিশ ঘিরে আপনারা বেশ কিছু আপত্তি জানিয়েছেন, আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এখন পস্তাচ্ছেন কিনা সেই বিষয়টি। আরেকটু জানতে চাই যে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে বিএনপি গণভোট বানচালের চেষ্টাও চালাতে পারে, যেমনটা দেলোয়ার হোসেনের বক্তব্য থেকেও কিছুটা কিন্তু এসেছে। এই বিষয়ে কি কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ, সঙ্গে সহ আলোচক দুইজন আমার, তাদেরকে অনেক শুভেচ্ছা। দেখেন, আসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ তো আমরা করেছি, আজকে করেছি। এটার কারণটা হলো, দেখেন সনদটা স্বাক্ষর করা হলো 17 তারিখে। আমরা মেজর যে দলগুলি যারা পাবলিককে রিপ্রেজেন্ট করে তারা কিন্তু সকলেই এখানে স্বাক্ষর করেছে। অনেক ক্ষেত্রে বলে অনেকেই যে 55টা দলের মধ্যে 18টি দল স্বাক্ষর করেছে, তাহলে তো বাকি দলগুলি তো বাইরে থাকলো। ভাই, বাকি দলগুলির কত পার্সেন্ট লোকের রিপ্রেজেন্টেশন তারা করে, এটাও একটু হিসাব করে দেখতে হবে। দেখেন, আমার বাংলাদেশে মূলত 3টি দল, মোটামুটি 4টি দল আপনার পূর্বে ছিল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। এই তো 4টি দলের রিপ্রেজেন্টেশনটাই ম্যাক্সিমাম। বাম দলের কিছু কিছু আছে, এটা হলো আপনার সারা দেশব্যাপী 500-600 লোকের একটা সংগঠন। তো এইগুলির হলো আপনার একটা বাহানা আর কি। যাই হোক না কেন, ঐকমত্য কমিশনের সবাই মিলেমিশে সবাই বসে কথাবার্তা বলে টলে, যেহেতু এটা সনদ তৈরি করা হয়েছে এবং এটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটার স্পিরিটটা ধরে রাখার জন্য যা করেছে আমি বলবো ভালোই করেছিল। কিন্তু সনদে যেভাবে স্বাক্ষরটা করা হলো এবং আজকে যেভাবে সুপারিশমালা দিল কমিশন, সেগুলির সঙ্গে কিন্তু মিল নাই। যেমন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল কি কারণে, মানে যে সমস্ত জায়গায়, সেগুলি তো বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে। আমার মত, এটা আমার পছন্দ হয়নি, আমি নোট অফ ডিসেন্ট দিলাম। সেটা আমি হয়তো যখন জাতীয় নির্বাচন হবে তখন আমি আমার ম্যানিফেস্টোতে তুলে ধরলাম। পাবলিক এটা পছন্দ করলে হ্যাঁ বললো, না হলে না বললো। সেগুলি হয়তো তারা বিবেচনা করে ভোট প্রদান করবে। ভোট বাংলাদেশের যে চিরচারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের মানুষ যেটা অভ্যস্ত, সেটার জন্য ভোটের তো আর কোনো বিকল্প নাই। 17 বছর কোনো ভোট হয় নাই, সেটা আমাদের জামাতের ছোট ভাই বলবেন, উনিও বলবেন, সবাই কোনো ভোট নাই। এটা বিনা ভোটে সব সরকার চলেছে এবং স্বৈরাচ শাসনের একটা অভয়ারণ্য হিসেবে এটা বাংলাদেশকে পরিগণিত করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা খুবই জোর দিচ্ছিলাম যে তাড়াতাড়ি একটা নির্বাচন হোক। কারণ একটু আগে যেটা বললেন ভাই আমাদের, যে এখানে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাটা বললেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি গণঅভ্যুত্থানের পরে 3 দিন তো সরকারই ছিল না, এবং এরপরে পুলিশ সব পলায়ন করেছে। তারপরে এটাকে ঠিক করতে গেলে তো সময় লাগে। সেই সময়টা নিয়ে কিন্তু মোটামুটিভাবে এখন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসছে এবং সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালোভাবে চালাক না চালাক, তারা চেষ্টা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নির্বাচনের সময় অন্তপক্ষে তারা কিছু ইতিমধ্যেই এএসপি তারা নিয়েছে, তাদের পাস আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শিগগিরই আগামী মাসে। 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য থাকবে মোতায়েন ইলেকশনটি ঠিকভাবে করার জন্য। তারপর আপনার আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, যেগুলি আছে সব মিলিয়ে এটা আইন শৃঙ্খলার পরিপন্থী কিছু হবে বা আপনার দুর্ঘটনা ঘটবে, এটা আমি মনে করি না। কারণ পাবলিকও কিন্তু এখন খুবই সচেতন। দেখেন, এমনি আমরা কিন্তু কথার ফুলঝুরি দিয়ে অনেক কিছু করছি আর কি। জামাতের বিরুদ্ধে আমরা বলছি, জামাত এখন আমাদের বিরুদ্ধে বলছে। আমরা কিন্তু একসঙ্গেই ছিলাম, আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, 17 বছর আন্দোলন করেছি। 17 বছরে কী না করেনি আওয়ামী লীগ আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে এখন এসে যেহেতু আওয়ামী লীগ নাই, সাধারণতই যে বিএনপির পরে আপনার আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পরে জাতীয় কি বলে আপনার জামাত ছিল। তো জামাত তো এখন সেকেন্ড প্রমোশন পেয়েছে, যেহেতু মাঝখান থেকে একটা দল নাই, পতিত সরকার। তো তারা এখন আমাদের থেকে আলাদা হয়েছে, আলাদা হয়ে তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদ্বন্দ্বিতা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত।
এখানে ষড়যন্ত্র যে কথাটা বললেন, যে এখনই আমার কাছে মনে হলো, আপনি মনে কিছু করবেন না আমার ছোট ভাই, যে উনি বললেন যে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চাওয়াটা একটা ষড়যন্ত্র। এটা কি মানুষ বিশ্বাস করবে? আমরা চাচ্ছি যে গণভোট আপনার চাই, গণভোটে আমরা একই আশঙ্কা প্রকাশ করেছেন, আপনারা গণভোট বানচালের চেষ্টা করছেন না, গণভোট বানচালের চেষ্টা করছেন না, আমরা তো গণভোটটা চাই। গণভোটটা একই দিনে হলে দেখেন এখন রাজনৈতিক পরিস্থিতি, আপনাকে নির্বাচনের দিন কি প্রসঙ্গে আপনি বলছেন, সেই প্রসঙ্গ নিয়ে আসবে একটি বিরতি নিয়ে, পিছে আবারও আসছি আপনার কাছে বিরতির পরে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এম রশিদুজ্জামান মিল্লাত, আপনারা সবসময় আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে, জোর দিয়ে বলেছেন আপনারা নির্বাচনের জন্য, একটি নির্বাচনের মাধ্যমে আসলে সমস্যাগুলো সমাধানও হতে পারে, দেশকে সংকটের মুখ থেকেও রক্ষা করা যেতে পারে, এমনটা আপনারা বলছিলেন। কিন্তু দলগুলো যে আসলে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করেছে, বিভিন্ন মতের ভিন্নতা কিংবা সব পরিপ্রেক্ষিতে, নির্বাচনের স্বার্থে থেকে সুপারিশে কোনো ছাড় দিবেন কিনা আপনাদের দলের পক্ষ থেকে? আর যদি সংশোধনের সময় কিংবা উপায় থাকে, সেই সময়টা কিংবা উপায় আছে কিনা, আর থাকলে কিভাবে? আপনার আমি যেখানে শেষ করেছিলাম তখন থেকে বন্ধ করে দিলেন যেখানে, আমি এটা বলি আগে। আপনার নির্বাচনের যে কথাটা প্রেক্ষিতে বলছিলাম আমি, সেই প্রেক্ষিতটায় আমরা আসা উচিত। জাতীয় নির্বাচনের সঙ্গে আমাদের গণভোটটা একসঙ্গে হওয়ার কথাটা ছিল। এটা আমরা কেন চেয়েছি? যে জাতীয় সংসদের নির্বাচনের সময় যে মানুষ যে উৎসাহ নিয়ে যে ভোট দিতে আসবে, সব দলের জন্যই আসবে, তখন সবাই ভোটারটা নিয়ে আসবে, এবং সেই সঙ্গে আপনার যদি জাতীয় সনদের পক্ষে বিপক্ষে ভোটটা যদি একটা ব্যালট থাকে, হা না ভোট যেটাই দিক, সেটা আপনার ওই সঙ্গেই একসঙ্গে ভোটটা দিতে পারে। তাহলে আপনার জাতীয় সনদের পক্ষে বিপক্ষের আপনার কত পার্সেন্ট আছে এটা বুঝতে পারতেন, এবং আমার বিশ্বাস হাতে অনেক বেশি ভোট পড়বে আর কি, এবং এটা জয়যুক্ত হবে। এবং সেই কারণে আমার মনে করি যে তখন এটা জুলাই স্পিরিটের পক্ষের কাজটা করা হলো, যে জুলাই স্পিরিটটাকে ধরে রাখার জন্য যে সনদটা তৈরি হলো সেটাকে বাস্তবায়ন করার জন্য গণভোটও করা হলো। গণভোটের মাধ্যমে এটা আপনার সংসদে আপনার এটাকে আইনগত দিক বিবেচনা করে সেটাকে আইনি ভিত্তি দেওয়া হলো। তো সেই কারণে কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু এনারা যেটা বলতেছে এরা মানে যে ষড়যন্ত্র, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। বিএনপি কোনোদিন ষড়যন্ত্রের রাজনীতি করে না। বিএনপি হলো চিন্তা করে আর কি, দেশের যে পরিস্থিতি এখন, কয়েক হাজার কোটি টাকা লাগবে এই গণভোট করতে। যে গণভোটে নভেম্বরে ভাইরা চাচ্ছেন, জামাত চাচ্ছেন নভেম্বরে গণভোট করবে, এই এত বড় যজ্ঞ তৈরি করে, আবার আপনার ফেব্রুয়ারিতে একটা ইলেকশন, এখানে কতগুলি টাকা খরচ হবে, প্লাস মানে সবচেয়ে ভীতিকর অবস্থা, একটা ডেঞ্জারাস অবস্থা ওনারা চিন্তা করেছেন কিনা আমি জানি না। এই হানা ভোট দেওয়ার জন্য লোকজন আসবে না। আর দেখবেন আপনি যে মানে তারা কি হানা ভোট দিতে যাবো, 70% মানে 20% লোক আসবে কিনা জানি না। এবং আরেকটা ভয়ের ব্যাপার আছে, পঁচিশ সরকার কিন্তু বসে নাই, তাদের টাকা অনেক আছে, তারা টাকা পয়সা দিয়ে বলবে যে সবাই না ভোট দাও, এবং তাদের তো এখন 20%-এরও তো ভোট আছে নিজেদের, তারা গিয়ে করে না ভোট দিবে। না ভোট দিলে কি হবে? আপনার কি দাঁড়ালো? যে জাতীয় সনদ আপনার যেটা তৈরি করলেন এবং জুলাই স্পিরিটটাকে আপনি নাকচ করে দিলেন জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে। তাতে করে তো আমরা সবাই মানে এখানে শঙ্কিত হয়ে গেলাম যে এটা হলে পরে আসলে আপনার এই তাহলে পরিবর্তনের কি পেলাম আমরা? পরিবর্তনে বরঞ্চ আরও খারাপ হবে। সেই কারণে বিএনপি সুচিন্তিতভাবে এই জিনিসটা বলেছে যে একসঙ্গে ভোটটা হলে, গণভোটে রাজি হয়েছি আমরা, গণভোট এবং জাতীয় সংসদের ভোট যদি একসঙ্গে হয় তাহলে এই দুটি ব্যালটে মানুষ যার যেই ভোট দিতে, যাকেই ভোট দেখ না কেন, সঙ্গে হা না ভোটটা দিতে পারবে। এবং তার প্রেক্ষিতে যে সংসদটা গঠিত হবে, যেই সরকার গঠন করুক না কেন, সে আইনি ভিত্তি দিতে বাধ্য থাকবে, যে এবং আপনার মানে এসেই প্রথমেই বোধহয় আইনি ভিত্তিটা সেটা দিবে আর কি। সেই কারণে আমি বলেছিলাম যে এটা আমাদের ষড়যন্ত্র নয়, বরঞ্চ যারা গণভোট আগে যাচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা করছে। এবং আপনার দেখেন এনসিপি ওনারা বলছে যে এককভাবে কেউ সরকার গ্রহণ করলে থাকতে পারবে না। আমরা কিন্তু উই আর ভেরি ওপেনলি সেইড
এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমরা এককভাবে সরকার গঠন করতে চাই না, আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতে চাই এবং সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব, সরকার পরিচালনা করব, এটা কিন্তু বলেছেন। জি বলেছেন। দেলোয়ার হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সামনে লাউ কদুর নির্বাচন, বিএনপি লাউ জামায়াত কদু। যতদূর জানি লাউ এবং কদু একটি সবজিকেই বুঝায়, সেই ক্ষেত্রে তিনি কি এটা বুঝাতে চাচ্ছেন যে বিএনপি এবং জামায়াত নিজেদের মধ্যে একই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, নাকি তিনি এমনটা বলছেন যে আপনারা আসলে সবার সামনে মুখে বিভিন্ন মতের পার্থক্য দেখালেও ভিতরে ভিতরে এখনো আপনারা জোটবদ্ধ? কি বলছেন? আসলে উনি কি বোঝাতে চেয়েছেন এটাই উনি ভালো জানবেন, উনি ওটার ব্যাখ্যা দেবেন আর কি। আমি শুধু যেটা বলতে চাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বললেন যে একই দিনে গণভোট। আসলে আমরা কেন গণভোটের দিকে যাচ্ছি? এই যে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে এটার ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পারলাম না বিধায় এটা গণভোটের দিকে যে জনগণকে ছেড়ে দিলাম, যে জনগণ যেটা চায় যেভাবে চায়। এজন্য কিন্তু আমরা এটা এই গণভোটটা কিন্তু ওই মানে অন্য জিয়া রহমানের সময় বা এরশাদ সরকারের সময় বা অন্যান্য সময় যে গণভোট, ওই গণভোটের মতো কিন্তু এই গণভোটটা না। কারণ এই গণভোটটার সাথে মানুষের আবেগ এবং একটা ঐতিহাসিক বিষয় কিন্তু জড়িত, যে গণঅভ্যুত্থানের পরে মানুষ পরিবর্তন চেয়েছে, এখানে মানুষ সংস্কার চেয়েছে। এই সব কিছু মিলেই কিন্তু এটা একটা আবেগ এবং ঐতিহাসিক বিষয়। কিন্তু এই ঐতিহাসিক বিষয়টা মানুষ সেলিব্রেট করতে চায়। তো এই সেলিব্রেট একসাথে যদি হয় এটা সেলিব্রেট করতে পারবে না। আরেকটা বিষয় হলো, জনগণকে তো আগে বোঝাতে হবে যে আসলে যে সংস্কার যেগুলো চাচ্ছি আমরা, রাজনৈতিক দলগুলো বা সংস্কার কমিশন যে সংস্কারগুলো চাচ্ছি আমরা, সেই সংস্কারগুলো ওয়েবসাইটে বিভিন্ন মাধ্যমে সেগুলো আগে প্রকাশ করতে হবে। জনগণ এগুলো জানবে, বুঝবে, বোঝার পরে এটার ভিত্তিতে তারা এটার পক্ষে অথবা বিপক্ষে তার ভোট দিবে। এটার সুযোগ যখন একসাথে ভোট হবে তখন মানুষ তখন একমুখী হয়ে যাবে, তখন সবাই শুধু জাতীয় নির্বাচনের বিষয়টাই মাথায় ঢুকবে। আর আমাদের লিডাররাও ওখানে বিজয়ী হওয়ার জন্য নানাভাবে সেখানে কাজ করবেন। সুতরাং তারাও ভোটারদেরকে কিন্তু একমুখী করে রাখবেন। সেই সময় জুলাই এই যে গণভোটটা কিন্তু গুরুত্বহীন হয়ে যাবে, এটা কিন্তু আলাদা করে কোনো গুরুত্ব পাবে না। এমনও হতে পারে যে ভোটের দিন হয়তো মানে প্রার্থীরা বলে দিবে যে শুধু একটা প্লেটে তুমি ভোট দিয়ে চলে আসবে, আর ওই প্লেটটা পকেটে নিয়ে চলে আসবে, এটাও ঘটতে পারে। আবার দেখুন যে একটা সেন্টারে ভোট হলো, ভোট দিতে গিয়ে আমাদের দেশের নির্বাচনী কালচার হলো কখনো কখনো মারামারি হয়, মারামারি করে একটা সেন্টারে ভোট বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়া মানে কি? এটা শুধুমাত্র জাতীয় নির্বাচনে ওই সেন্টারটা বন্ধ হচ্ছে না, এটা কিন্তু পাশাপাশি গণভোটেরও প্রক্রিয়াটা কিন্তু ওখানে স্থগিত হয়ে গেল। এই যে নানাবিধ কিন্তু আশঙ্কা আছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে এটা যেহেতু একটা আবেগ এবং ঐতিহাসিক বিষয়, এটাকে আলাদাভাবেই আমরা সেলিব্রেট করতে চাই, দেশের মানুষ কিন্তু এটা চায়। এই জন্যই আমরা বলতেছি এটা আলাদাভাবে পরিষ্কার হলো। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে মন্তব্য ঘিরে আপনি সেটির উত্তর দিতে ইচ্ছুক না, আমি শুধু একটু যুক্ত করতে চাই বিএনপি জামায়াতের জোটের প্রসঙ্গে। তিনি বলেছেন নিজেদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারা একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে, আমরা বিরোধী তোমরা সরকারের, এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো স্পষ্ট হবে সামনে। তাহলে এগুলো কি জনগণের কাছে একটি ভিন্ন বার্তা দিচ্ছে না তার এই মন্তব্য ঘিরে? যেহেতু আপনি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন, আমি সেই প্রসঙ্গে বললাম, আপনাদের দলের হয়ে কি এটা জনগণের কাছে একটি ভিন্ন বার্তা দিচ্ছে না? বললাম তো যে তিনি কি উদ্দেশ্যে কেন এই মন্তব্য করলেন এটা তিনি উত্তর দেবেন, তিনি এটার ব্যাখ্যা দেবেন যে আসলে তিনি কেন বিএনপি বা জামাতকে লাউ কদু বললেন। আমি সেটাই আপনার কাছে আসতে চাই। জনগণ যা বোঝার বুঝবে। এনসিপির ওই নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য থেকে জনগণ লাউ কদু বুঝে নেবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, একটু আসতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে। জামায়াত নেতা তাহের বলেছেন জাতীয় নির্বাচন ঠিক সময় না হলেও গণভোট আগে দিতে হবে। এতদিন তো গণভোট নিয়ে বিভিন্ন মতের পার্থক্য কিংবা মতের ভিন্নতা দেখা গিয়েছে, এখনো আছে। এখন কি নতুন করে একটি শঙ্কা তৈরি হচ্ছে কিংবা অনিশ্চয়তার কথা প্রকাশ পাচ্ছে যে নির্বাচন হবে কিনা, এই বিষয়ে কিছু কিছু যুক্ত করবেন? আমি কিন্তু আমার আগের বক্তব্যে নির্বাচনের অনিশ্চয়তার ব্যাপারে, রাজনীতির অনিশ্চয়তার ব্যাপারে বলেছি। এখন যেটা তাহের সাহেব বলেছেন এটা কিন্তু ওনার সেক্রেটারি সাহেবও বলেছেন, জামাতের সেক্রেটারি বলেছেন যে গণভোটকে প্রায়োরিটি দিতে হবে, নির্বাচনের ব্যাপারটা পরে করতে হবে। স্পষ্টত এটাতে হয় যে জামাতে ইসলাম গণভোটের চেয়ে, জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং গণভোটটাকে আগে করিয়ে নিতে পারলে মানে সেই ক্ষেত্রে তারপরে নির্বাচনটা। এখন প্রশ্ন হলো গণভোটটা যারা যারা চেয়েছে তাদের যে ভোটের পার্সেন্টেজ, যেটা মিল্লাত ভাই বলছিল যে অন্যদের পার্সেন্টেজ কি, সেই পার্সেন্টেজটা যদি আপনি দেখেন তাহলে জনগণের কর্তৃক প্রতিনিধিত্ব করে এইটা কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়। বলা হচ্ছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত বড় দল,
এখন আপনি যদি নির্বাচনের পরিসংখ্যান দেখেন 96 সাল থেকে বা 91 সাল থেকে যে নির্বাচনগুলোকে মোটামুটি ভালো করতো, সেইখানেও কিন্তু জামাতে ইসলাম এবং জাতীয় পার্টির ভোটের বাইরে অন্যদের 1% ভোটের কোনো সুযোগ নাই যে দলগুলোকে ডেকেছে। আপনি 2001 সালে মোটামুটি বিতর্কের বাইরে একটা নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি 97% ভোট পেয়েছিল এবং সরকার গঠন করেছিল। আওয়ামী লীগও কিন্তু সেই জায়গার মধ্যে 40.13% ভোট পেয়েছে। জাতীয় পার্টি সেখানে মানে ভোট পেয়েছে 7.41%। এই না 41.13 41.97 ছিল আমাদের, 41.97 আর 41.13 হলো আওয়ামী লীগের। প্রায় ইয়ে ছিল 41 আর 40 এরকম একটা ব্যাপার ছিল। এখন এরপরের নির্বাচন দেখেন 2008-এ আপনার বিএনপি ছিল 32.54 এবং আওয়ামী লীগের ছিল 48.04, জাতীয় পার্টির ছিল সেই ক্ষেত্রে 7.25, আর জামাতের দুইটাতেই ছিল 1 এবং ইয়াতে 4.24 এবং 4.70। এখন এই চারটা দলের মধ্যে কার্যত আওয়ামী লীগ তো এটাতে দল হিসাবেই এখন আর ইয়েতে নাই, জাতীয় পার্টিকে ডাকা হয়নি। তাহলে জামাত 4 পয়েন্ট, এখন জামাতের অবস্থান বেড়েছে, তাদের বিভিন্ন প্রচারণা দেখাচ্ছে। এটাও যদি ডাবল হয় তাহলে 8 পয়েন্ট বা তারও ডাবল হয় তাহলে 12 পয়েন্ট বা 16 পয়েন্ট। পার্সেন্টেজ হিসেবে আলাদা গণভোট হলে তাহলে জনগণ কতটুকু ইনভলভ হবে, শুধুমাত্র এইটাতে থাকবে কিনা এই প্রশ্নটা কিন্তু একটা বিরাট ব্যাপার হয়। এবং কোনো কারণে যেটা মিল্লাত ভাই বললেন, কোনো কারণে যদি গণভোটে ক্ষেত্রে নেগেটিভ আসে বাংলাদেশে, তাহলে কিন্তু এই গত কয়েক মাসে যা চর্চা হলো সমস্ত চর্চা বিফল হয়ে যাবে। কাজে এই জায়গাটাতে জাতীয় নির্বাচনকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং জাতীয় নির্বাচনের বাইরে আপনি এইগুলারকে আইন হিসেবে অনেকগুলা আছে, আরেকটা ব্যাপার আছে 48টার মধ্যে 46 বা 47টা যাচ্ছে গণভোটে। এখন আমি একজন নাগরিক, আমি নাগরিক হিসাবে আমি তো 46টা পয়েন্টের মধ্যে বা 47টা পয়েন্টের মধ্যে 30টা পয়েন্ট রাজি হইতে পারি, 17টা পয়েন্টে আমার নাও থাকতে পারে, অথবা আমার 17 পয়েন্টে না থাকতে পারে, বাকি 30টা পয়েন্ট আবার হাঁ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি সমস্ত পয়েন্টে হাঁ না দেওয়ার যে ব্যাপারটা আছে এটাও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করছে। এই বিতর্ক ঘিরে এবং গণভোট নির্বাচনের আগে কিংবা পরে এই বিষয়টি নিয়ে আসবো আপনার কাছে। একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নির্বাচন বিশ্লেষকের কেউ কেউ বলছেন বাংলাদেশের অতীতের 3টি গণভোট বিবেচনায় নিলে জুলাই সনদের জন্য আদৌ কোনো গণভোট প্রয়োজন আছে বলে মনে হয় না, এবং তারা বলছেন গণভোট যদি করতেই হয় তবে তা হওয়া উচিত জাতীয় নির্বাচনের পরে, অর্থাৎ নতুন একটি বিকল্প পথের কথা তারা বলছেন। এটা কি সম্ভব কিনা, আর তখন কি এই বিতর্ক আসলে শেষ হবে নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগে গণভোট হবে, সেটা কি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ভালো কিনা, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রয়েছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা তো হলো যাদেরকে ডেকেছে তাদের মধ্যে এখন নতুন করে শুরু হয়েছে। স্বাক্ষরের আগের দিন পর্যন্ত কিন্তু 17 তারিখের আগের দিন পর্যন্ত কিন্তু এই বিতর্ক ছিল না। 17 তারিখের পরে বিশেষ করে এটা জমা দেওয়ার পরে ঐকমত্য কমিশনের সহসভাপতি যখন সভাপতির কাছে জমা দিলেন, তারপর থেকে এই বিতর্কটা মানে বেশি হয়েছে। তার বাইরে রাজনৈতিক দল আছে না, তারা বাইরে রাজনৈতিক শক্তি আছে না, তাদের নেতারা পালায় গেছে, তাদের পালায় গেছে, কিন্তু তাদের জনগণ রয়ে গেছে না, যারা ভোটার তারা রয়ে গেছে না। যারা 40% ভোট পাইলো বাংলাদেশে, কমতে কমতে আজকে মনে করেন তারা তলানিতে চলে গেছে, কিন্তু তাদের 20-25% ভোট তো আছে। 25% ভোটের জনসংখ্যা হিসাব করেন, 14 কোটি ভোটার যদি হয় 25%-এ কত জনসংখ্যা আছে, এবং তার বাইরে পালিয়ে যাওয়ার বাইরে আমরা আছি, আমাদেরকে তো সেখানে করা হয় নাই। এখন আমাকে যেহেতু স্বাক্ষর নেওয়া হয় না, আমাকে ডাকা হয় নাই, আমি তো গণভোট দিয়ে বা গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমি সংসদে যদি যাই, আমার কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমার সাথে জনগণের এই ব্যাপারে কোনো কমিটমেন্ট নেই, আমার সাথে জাতির কোনো কমিটমেন্ট নেই, এবং কমিটমেন্ট করার সুযোগটা আমাদের দলকে ডাকতে পারতো। আমরা কিন্তু এই আন্দোলনের পক্ষে শক্তি ছিলাম। তারপরে আমাদেরকে যেহেতু ডাকা হয় নাই, এখন আমি মনে করেন জাতীয় সংসদ অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, মানে খুব ভালো হলো। সেই ক্ষেত্রে জনগণ তো ঠিক করবে কে ক্ষমতায় যাবে। যদি জনগণ ভোট দেয় এবং এরকম অবস্থা হয় যে পরবর্তীতে 201
আসন তো লাগবে আপনি যে কোনো আইন পাশ করাইতে। তো জুলাইয়ের ওই আইনগুলো পাশ করানোর জন্য যদি 201 জুলাইয়ের শক্তিগুলো না পায় এবং তাদের মধ্যে আজকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেরকম প্রতীক নিয়ে যে বিতর্ক হয়েছে, তা বিএনপি স্পষ্টত বলেছে যে জোটে এবং দল ভুক্ত প্রতীক দিতে হবে এবং জোটের প্রতীকে ইলেকশন করতে পারবে জোটভুক্ত দলগুলা। আজকের এই প্রস্তাবনার মধ্যে কিন্তু এটা বলা হয়েছে যে জোটের ইয়েতে করতে পারবে না, দলীয় প্রতীক নিয়ে করতে হবে জোট করলেও। তো সেই ক্ষেত্রে মানে ওরাও তো ওই জায়গাটাতে ভোট না দিতে পারে, তাহলে আপনি ওই জায়গাটা হবে কীভাবে? গণভোট তো আছে, কিন্তু পরবর্তী সংসদে তো এই জিনিসগুলো অনেকগুলো জিনিসকে নিয়ে আসতে হবে, সবগুলো না হলে অনেকগুলো জিনিসকে কিন্তু সংসদে পাশ করতে হবে। তো এই জায়গা বিবেচনা যদি করেন, তাহলে যাদেরকে ডাকলেন না, যারা নাই, তারা সংসদে এমন একটা আসন পাইল যে আপনি 2/3 মেজরিটি পাইলেন না। তাহলে এই যে আজকের যে আলোচনা এবং বিশেষজ্ঞরা যেটা বলছে আগে পরে নির্বাচনের দিন এটা সবটাই তো খুব বেশি একটা কার্যকর এবং জাতির জন্য কিছু সুফল বয়ে আনবে, এরকম কোনো অবস্থান মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। দেলোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেছেন ঐকমত্য কমিশনের 9 মাসের যে কার্যক্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, তারা সবসময় নিজেদের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে আসছেন। আপনার কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের এই পুরো প্রক্রিয়া শুরু থেকেই কি আইনি অনিশ্চয়তায় ভুগছে কিনা? আসলে এই যে ঐকমত্য কমিশন যথেষ্ট চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোকে একমত করার জন্য, সংস্কারের প্রশ্নে সবাইকে একমত করার জন্য। এজন্য আসলে আমরা একমত না হওয়ার পিছনে এখানে রাজনৈতিক দলগুলোই দায়ী। এখানে আমি ঐকমত্য কমিশনকে দায়ী করব না, কারণ তারা যথেষ্ট চেষ্টা করেছে, বারবার সময় নিয়ে তারা কথাগুলো শোনার চেষ্টা করেছে। সুতরাং এখানে ওনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। আরেকটা জিনিস হলো, এখানে ভাই বললেন যে আওয়ামী লীগ যে একটা ভোটের পার্সেন্ট তাদেরকে বাইরে রেখে বা জাতীয় পার্টি তাদেরকে ঐকমত্য কমিশন। আমি বলতে চাই আসলে 2014 সালে মানে দেশের বৃহৎ একটা শক্তিকে বাইরে রেখে নির্বাচন হলো। 2018 সালে দেশের বৃহৎ একটা দল শক্তিকে বাইরে রেখে নির্বাচন হলো 24-এ। তো তখন তো এই প্রশ্নগুলো আসেনি। আসলে আওয়ামী লীগ হলো গণহত্যাকারী দল, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারী দল, আওয়ামী লীগ হলো এদেশের হলো গুম খুনের সাথে জড়িত দল। সুতরাং আওয়ামী লীগ এই আবার মানে এখানে আসবে, তারা নির্বাচনের মাঠে আসবে, তাদেরকে ঐকমত্য কমিশনে আসতে হবে। এবং এই আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে ফেসিবাদ সৃষ্টি করার ক্ষেত্রে, আওয়ামী লীগকে টিকে থাকার ক্ষেত্রে যারা সমান অপরাধী, তারাও এই ঐকমত্য কমিশনে আসবে, কথা বলবে। এই অধিকার তো আসলে এদেশের জনগণ এটা কখনোই কল্পনা করে না, যার কারণে ওনাদের বিষয়টা এখানে কোনোভাবে আসার কথা না। আরেকটা হলো, এখানে আমাদের ভাইরা আছেন, আমি বলবো যে ওনারাই বলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো দেশ যদি বড় হয়, তাহলে দেশের স্বার্থে যেটা কল্যাণকর সেটা আমাদেরকে করতে হবে। এখানে আজকে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা আসছে, দেশের কোথাও লেভেল প্লেইং ফিল্ড। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমরা একটা ইনফরমেশন, এটা গত কয়েকদিন ওনারাই বলেছে, নির্বাচন কমিশনের সাথে দেখা করার প্রকৃতি বের এসে তিনি বলছেন, যখন এই যে গণপ্রতিনিধিত্ব আদেশের যে পরিবর্তনটা, যে আগে যেটা ছিল যে এখানে জোটবদ্ধ ইলেকশন করতে পারবে এবং সবাই এক প্রতীক ইলেকশন করতে পারবে, কিন্তু এটা পরিবর্তন করে এবার কি হয়েছে যে জোট করতে পারবে, কিন্তু প্রত্যেক দলকে তার নিজ নিজ প্রতীক ইলেকশন করতে হবে। এখানে বিএনপি এসে বিরোধিতা করছে। কেন বলতেছেন? ওনারা বলছেন যে একজন উপদেষ্টার সাথে নাকি কথা হয়েছে, যে এখানে নাকি একটা জেন্টাল মানে এগ্রিমেন্টও হয়েছে যে এটা পরিবর্তন হবে। এটা তো বলা যায় যে ইয়ের ক্ষেত্রে, লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। দেখেন, সংশোধনের ব্যাপারে আমি বলতে চাই যে আসলে জোটবদ্ধ নির্বাচন করতে গেলে এই যে দেলোয়ার ভাই বলতেছেন, ওনারা কিন্তু ধানের শেষে করেছেন কিন্তু নির্বাচন, তাই না? তখন ধানের শেষে কিন্তু নির্বাচন করেছে। তো কেন করেছে? কারণ হলো আপনার ওনার ভোট, যে রেজাউল ভাই বললেন যে 4% ভোটে তো সংসদ সদস্য হওয়া যায় না। জোটবদ্ধ নির্বাচন করতে হলে কিছুটা ছাড় দিতে হয়। এটা তো মানে আপনার সমঝোতার মাধ্যমে তো দেশটা পরিচালনা করতে হবে, তাই না? সেই কারণে এই 4%-এর সঙ্গে আরও ধরেন 36% বিএনপির আছে বা 40% বিএনপির আছে, সেটা যোগ করে তারা পাশ করতো, তার নির্বাচিত হতো। তো এই জন্য মানে ধানের শীষ মার্কাটা এটা তো জনগণের কাছে পরিচিত। সেই কারণে আমরা বলেছি যে যারা জোটবদ্ধ হবে, যারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হবে, তারা দাঁড়িপাল্লা নিক, তাদের পাল্লাটা মানুষ চেনে। আবার যদি ধানের শীষ বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ হবে, তারা ধানের শীষ পাক, তাহলে মানুষ সবাই মিলে ধানের শীষের একটা মার্কার ভোটটা দিতে পারবে আর কি, বুঝবে যে এটা জাতীয়তাবাদী শক্তির দল।
এবং এমনকি যদি কোনো সময় জাতীয় পার্টি লাঙ্গলের ইলেকশন করে, তাহলে তাদের সঙ্গে যদি কেউ যোগ হয় তাদের তো লাঙ্গল নিতে হবে। এই কারণেই আমাদের এই কথাটা বলা হয়েছে। এবং আমি আসলে বিতর্ক করতে গেলে অনেক সময় লাগবে, আপনার সময়ও নাই। আমি বলতে চাই যে সনদে স্বাক্ষর যেটা করা হয়েছিল সেটার যেভাবে কমিশন আজকে দিয়েছে, এটা মোটামুটি প্রতারণা মতো একটা পরিলক্ষিত হচ্ছে। এটা ঠিক হয়নি এবং আলটিমেটলি ইলেকশনটাই করা উচিত। ইলেকশন না করলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে। আমি এই কারণে আমি একটা আবেদন রাখতে চাই যে আমাদের সকলের ভেদাভেদ ভুলে আমরা যদি জুলাই স্পিরিটটাকে ধরে রাখতে চাই, আপনার গণভোট আগে করলে আপনার না ভোট বেশি আসবে, কারণ আওয়ামী লীগের সবাই ভোট দিতে যাবে, আর অনেকে আলসেমি করে যেহেতু প্রার্থী নেই ভোট দিতে যাবে না, তখন সনদের একটা বিরাট একটা রিস্কে পড়ে যাবে। এই রিস্কের মধ্যে আমাদের যাওয়া কোনো দরকার নেই। সেই জন্য ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্রয়োজন এবং ঐক্যের কোনো বিকল্প নাই। সেই জন্য আমরা বলতে চাই যে আমাদের চিন্তা আনতে হবে যে সবার আগে বাংলাদেশ, এই চিন্তা করে আমাদের চলতে হবে। সেই প্রত্যাশা আছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকের রাজকাহনে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।